নীল জলরাশি আর বঙ্গোপসাগরের প্রলয়ঙ্কারী গর্জন, এটাই পুরীর সমুদ্র সৈকতের একটা প্রধান পরিচয়। পর্যটকরা যখন বড়দণ্ড দিয়ে মন্দিরের দিকে এগোতে থাকেন, তখন এই শব্দটা স্পষ্টভাবে শুনতে পান। কিন্তু আপনি কি জানেন যে এই চিরচেনা শব্দের রাজ্যে এমন একটা সীমানা আছে যেখানে পৌঁছালে পৃথিবী হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়? পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে এক বিশাল কৃষ্ণ প্রস্তরের প্রাচীর, যার নাম মেঘনাদ প্রাচীর। আশ্চর্যের বিষয় হলো যে এই প্রাচীরের ঠিক বাইরে দাঁড়ালে সমুদ্রের ঢেউয়ের গর্জন কানে তালা লাগিয়ে দেয়। মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত শক্তি দিয়ে আছড়ে পড়ছে উপকূলে। কিন্তু জানলে অবাক হবেন, আপনি যখনই মন্দিরের প্রধান তোরণ বা সিংহ দ্বার দিয়ে ভেতরে পা রাখলেন, ঠিক সেই মুহূর্তেই চারপাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। বাইরের সেই তীব্র গর্জন কয়েক সেকেন্ডের মধ্যে যেন জাদুর মতো উধাও হয়ে যায়। মনে হয় কেউ যেন মহা জাগতিক কোনো মিউট বাটনটা যেন টিপে দিয়েছে। কোনো ভৌতিক হাত কি আপনার শ্রবণ শক্তিটা কেড়ে নিল, নাকি এটা কোনো দৈব মায়া? এটি কি কোনো প্রাচীন স্থপতিদের কোনো অবিশ্বাস্য শব্দবিজ্ঞানের কারসাজি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত দৈব শক্তি? কিন্তু আজ আমি আপনাদের এমন এক প্রাচীরের সামনে দিয়ে নিয়ে যাব যা যে কোনো আধুনিক ল্যাবরেটরিও হার মানাবে। আমরা গত কয়েকদিন ধরে এই মেঘনাদ প্রাচীরের নির্মাণ শৈলী নিয়ে আলোচনা করছিলাম, জানাবো। তার আগে মুকং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমে পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভূলুণ্ঠিত সাষ্টাঙ্গ শতকোটি দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। তার এই কৃপা আশীর্বাদকে সঙ্গে করেই আজ আমরা মাদলাপঞ্জি গ্রন্থের প্রথম খণ্ডের ৭৪ পৃষ্ঠার সেই প্রাচীরের বর্ণনা দেওয়া আছে, যা আধুনিক ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তুলবে কিভাবে এই পাথর আর গাঁথুনি শব্দের গতিপথটাকে বদলে দিল। আজ আমরা সিস্টেম, লজিক, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সবকিছু অনুযায়ী এই খুঁটিনাটি অনুযায়ী বিশ্লেষণ করব, আর শেষে উপসংহারে থাকবে ভক্তি মার্গের কথা। ভিডিওটা তথ্যে ঠাসা হতে চলেছে এবং এটা দীর্ঘ ডকুমেন্টারি জিনিস, তাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই একটা লাইক দিয়ে রাখুন, কারণ আপনাদের একটা লাইক তো আমাদের এই সমস্ত রিসার্চে অক্সিজেন যোগাতে সাহায্য করে। আমাদের এই ইনভেস্টিগেশন বা এই তথ্য শুরু হচ্ছে মেঘনাদ প্রাচীরের একটা ব্লুপ্রিন্টকে ঘিরে। ইতিহাস অনুযায়ী এই সুবিশাল প্রাচীরটা দ্বাদশ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত মাথা তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। গ্রন্থের প্রথম খণ্ডের তথ্য অনুযায়ী এই প্রাচীরটা দৈর্ঘ্যে ৬৬৫ ফুট এবং প্রস্থে ৬৪০ ফুট, আর এর উচ্চতা প্রায় ২০ থেকে ২৪ ফুট, এবং এটা অত্যন্ত পুরু এবং দুর্ভেদ্য। ইতিহাস বলে যে মহারাজ কপিলেন্দ্র দেব এই প্রাচীরের ভিত্তি স্থাপন করলেন। পরবর্তীকালে রাজা মানসিংহের রাজত্বকালে এর সংস্কার ও পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো যে এত বড় বড় দেওয়াল বানানোর প্রয়োজনটা হলো কেন? এটি কি কেবল সমুদ্রের গর্জন আটকানোর জন্য ছিল? না, আদতেই তা নয়। এটা ছিল মন্দিরের একটা মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম। ঠিক যেভাবে আমরা হোয়াইট হাউসের চারপাশে গ্রিল আর সেন্সার দেখে সুরক্ষা দেওয়ার জন্য প্রাচীনকালে বিধর্মী শত্রুদের আক্রমণ থেকে মন্দিরকে রক্ষা করাই ছিল এর প্রধান লক্ষ্য। এর নাম দেওয়া হলো মেঘনাদ, কারণ এর সার্থকতা হলো যে মেঘের গর্জনের মতো প্রবল শব্দ এই প্রাচীরকে ভেদ করতে পারে না। একবার ভাবুন যে ১২০০ বছর আগে কোনো আধুনিক সিমেন্ট বা কংক্রিট তো ছিল না, তখন কোন প্রযুক্তিতে এই পাথরগুলোকে বসানো হলো? গাঁথুনির সেই গোপন রহস্য আজও কিন্তু আধুনিক প্রযুক্তিতে এক পরম বিস্ময়। দেওয়ালের গায়ে ছোট ছোট ছিদ্র দিয়ে সেবায়িতরা বাইরে নজর রাখতেন, কিন্তু অদ্ভুতভাবে বাইরে থেকে ভেতরে দেখার কোনো উপায় ছিল না। এটা ছিল এক অনন্য প্রাচীন সার্ভিলেন্স সিস্টেম।
এমনকি মন্দিরের বিশাল রান্নাঘরের সুঘ্রাণ এবং সুগন্ধ এটাও প্রাচীরের বাইরে কোনো অংশতেই পৌঁছাতে পারতো না। এক অদ্ভুত গোপনীয়তা রক্ষা করত এই মেঘনাদ প্রাচীর। এবারে আসি যে বিজ্ঞানের পাতায়। আধুনিক শব্দবিজ্ঞানীরা এই প্রাচীর নিয়ে আজও ঘোরের মধ্যে আছেন। গবেষণায় দেখা গেছে যে মন্দিরের বাইরের সমুদ্রের ঢেউয়ের শব্দতার তীব্রতা, যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন তারা জানেন যে 65 থেকে 70 ডেসিবেল, যা একটা ব্যস্ত রাস্তার ট্রাফিকের শব্দের সমান। কিন্তু ভেতরে প্রবেশ করা মাত্রই তা প্রায় শূন্যে নেমে আসে। বিজ্ঞানীরা একে অ্যাকোয়াস্টিক ড্যাম্পিং বা শব্দ শোষণের উদাহরণ হিসাবে দেখেন। আজকালকার অনেক স্টুডিও রুমগুলো দেখেন না, যে বাইরের আওয়াজ ভেতরে থাকে না, ভেতরের আওয়াজ বাইরে যায় না, অনেকটা সেরকম। একটু ভেবে দেখুন যে বড় বড় যে রেকর্ডিং স্টুডিওতে আমরা যে নয়েজ ক্যান্সেলেশনটা দেখি, এখানে সেই 1000 বছর আগে সেটা তখন থেকেই কার্যকর ছিল। মন্দিরের আঙিনা, ঘন দেওয়াল বা বিশেষ স্থাপত্য নকশা বাইরের নিম্ন কম্পাঙ্কের শব্দকে শুষে নিতে সক্ষম। এই গ্রন্থ অনুযায়ী সমুদ্রের লোনা বাতাস আর এই পাথরের গাঁথনির এই ঘর্ষণ একটা বিপরীত শব্দ তরঙ্গ তৈরি করে, যা সমুদ্রের গর্জনকে সরাসরি নাকচ করে দেয়। এটা অনেকটা আধুনিক নয়েজ ক্যান্সেলেশনের হেডফোনের এই সিস্টেমটার মতো। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা হল অন্য জায়গায়। আপনি যখন মন্দির থেকে বের হবেন তখন সিংহদ্বারের কাছে পৌঁছলেই সমুদ্রের গর্জন আবার ফিরে আসে। এটা একটা ওয়ান ওয়ে সাউন্ড গেটের মতো আচরণ করে। এবং এই জিনিসটা কেন হয়? বাতাসের প্রবাহ কি এখানে কোনো বিশেষ ভূমিকা পালন করছে, নাকি মেঘনাদ প্রাচীরের পাথরের অ্যালাইনমেন্ট এমনভাবে করা হয়েছে যা শব্দের একমুখী গতিপথকে নিয়ন্ত্রণ করে? বিজ্ঞান যেখানে তার লজিক হারায়, সেখানেই তো শুরু হয় ভক্তদের বিশ্বাস। মেঘনাদ প্রাচীরের এই রহস্য নিয়ে পুরীর স্থানীয়দের মধ্যে বেশ কিছু রোমহর্ষক কিংবদন্তি প্রচলিত আছে। লোকমতে শ্রী জগন্নাথের বোন দেবী সুভদ্রা যখন মন্দির প্রাঙ্গণে পরম শান্তি চেয়েছিলেন, তাঁর এই ইচ্ছা পূরণের জন্যই দৈব শক্তিতে এই শব্দ নিরোধক বাধা তৈরি করা হয়েছে। অন্য একটা প্রাচীন কাহিনী অনুযায়ী মহাপ্রভু জগন্নাথ একবার মহালক্ষ্মীকে অপমানিত করেছিলেন। মহালক্ষ্মী ছিলেন সাগরের কন্যা হওয়ায় তাঁর ইচ্ছায় এই প্রাচীর তৈরি হয়, যাতে সাগরের গর্জন প্রভুর বিশ্রামের ব্যাঘাত না ঘটায়। তবে সব থেকে রোমাঞ্চকর সত্যিটা হলো কান পাতা হনুমানের কাহিনী। মন্দিরের পশ্চিম দ্বারের কাছে হনুমান দেবের একটি বিশাল মূর্তি আছে, যিনি সমুদ্রের দিকে কান পেতে আছেন। বলা হয় হনুমান দ্রুত বেগে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে একটা বায়ু ঘূর্ণাবর্ত বা উইন্ড ভর্টেক্স তৈরি করছেন, যা বাইরের যে কোনো শব্দ তরঙ্গকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এটা কি কোনো প্রাচীন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যে বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে শব্দ আটকানো? এটা ভাবলে আজকের দিনও কিন্তু আমাদের লোম খাড়া হয়ে যায়। আমরা যদি ইতিহাস আর বিজ্ঞানকে এক সুতোয় বাঁধি, তবে কি দেখতে পাচ্ছি? যে মেঘনাদ প্রাচীর কেবল একটা সীমানা নয়, এটা ছিল তৎকালীন উড়িষ্যার এক শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং মার্ভেল। মন্দিরের পবিত্রতা আর নিস্তব্ধতা বজায় রাখতেই এই প্রাচীরটি একটা সাউন্ড ফিল্টার হিসেবে কাজ করছে। পাথরের ঘনত্ব, সিলিং ম্যাটেরিয়াল এবং জ্যামিতিক উচ্চতা সব মিলিয়ে এটা একটা স্বয়ং সম্পূর্ণ সিস্টেম। আপনারা কি জানেন যে পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না বা প্লেন যায় না? এই প্রতিটা রহস্যের মূলে রয়েছে সেই প্রাচীন জ্যামিতি আর চৌম্বকীয় শক্তির সমীকরণ। মেঘনাদ প্রাচীর সেই জ্যামিতিরই একটি অংশ, যা 1200 বছর ধরে কোনো মেরামত ছাড়াই দাঁড়িয়ে আছে। ভাবলে অবাক লাগে যে প্রযুক্তি পেতে আজ আমাদের কোটি কোটি ডলার খরচ করতে হচ্ছে, সেই প্রযুক্তি আমাদের পূর্বপুরুষরা পাথর দিয়েই তৈরি করেছিলেন। এবারে সিংহদ্বারের বাইরে যে প্রকৃতির প্রচন্ড দাপট আর ভেতরে এক দিব্য মৌনতা, এই বৈপরীত্যেই মেঘনাদ প্রাচীরকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থাপত্যে পরিণত করেছে। এটা কি প্রাচীন ভারতের অগ্রগণ্য ইঞ্জিনিয়ারিং, নাকি প্রভুর চরণে সমর্পিত কোনো দৈব আশীর্বাদ? সেই বিতর্ক কিন্তু আজও অমীমাংসিত। 1000 বছরেরও বেশি সময় ধরে এই প্রাচীন বিজ্ঞান আর বিশ্বাসের এক অটুট বন্ধন হিসাবে দাঁড়িয়ে আছে। আমাদের আজকের এই ভিডিও থেকে একটা জিনিস তো পরিষ্কার,
যে মেঘনাদ প্রাচীরের কেবল পাথর আর চুনসুরকির কাজ নয়, এটা মানুষের মেধা, আধ্যাত্মিকতা এবং ভক্তির এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে আপনাদের কি মনে হয়, এই শব্দহীনতার রহস্য কি স্রেফ বিজ্ঞান, নাকি এর পেছনে আছে কোনো মহাজাগতিক সত্য এবং ভক্তির মেলবন্ধন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের রহস্যময় ভক্তিময় ইনভেস্টিগেশন আরও দেখতে চাইলে আমাদের ভিডিওগুলোকে একটু খেয়াল করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভক্তিমূলক ইনভেস্টিগেশনে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।